আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ইউনিভার্সিটি ফিজিক্সের একটি ল্যাব নিয়ে কথা বলবো। আমাদের এই সাবজেক্টটির কোর্স টাইটেল হচ্ছে ফিজিক্স ল্যাব 1 এবং এটির কোর্স কোড হচ্ছে PHY 102। আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 2 আজকে করব। আজকের যে এক্সপেরিমেন্টটা সেটি হচ্ছে টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ জি অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বাই মিনস অফ এ কম্পাউন্ড পেন্ডুলাম। অর্থাৎ আমরা আজকে গ্র্যাভিটি নির্ণয় করব একটি কম্পাউন্ড পেন্ডুলাম ব্যবহার করে। তো আমরা এর আগে অবশ্যই সিম্পল পেন্ডুলাম নামটা শুনেছি, তো আজকে আমরা জানবো হচ্ছে কম্পাউন্ড পেন্ডুলাম সম্পর্কে। এবং আমাদের আরও একটি পেন্ডুলাম আছে যার নাম হচ্ছে ক্যাটাস পেন্ডুলাম। ওইটা সম্পর্কে আমি অলরেডি ইতিমধ্যে ভিডিও চ্যানেলে দিয়েছি, তো আশা করি সেগুলো সবাই দেখে নেবে। তো এই কাজটা করার জন্য আমাদের যে যন্ত্রপাতিগুলো লাগবে সেগুলো একটু পরিচয় করিয়ে দিই। এটা করার জন্য আমাদের খুব বেশি যন্ত্রপাতি দরকার হবে না। আমাদের দরকার হবে একটি স্টপওয়াচ। তো আমার কাছে দুইটি স্টপওয়াচ আছে, তো আমি দুইটির কীভাবে কাজ করে তা দেখিয়ে দিচ্ছি। স্টপওয়াচের মোট এখানে 3টি বাটন আছে। এখানে আমরা এই বাটনটা প্রেস করে আমরা স্টার্ট করতে পারবো কোনো একটা কাজে। আবার আমরা এটার সাহায্যে এটাকে আমরা পজ বা স্টপ করতে পারবো। যখন টাইম কাউন্ট করা হয়ে যাবে আমরা এটাকে এভাবে রিসেট প্রেস করে দিলে এই সময়টা আবার রিসেট হয়ে যাবে। সেমভাবে এই স্টপওয়াচও একই কাজ। আমরা এখানে প্রেস করলে রাইট বাটনটা প্রেস করলে এটা স্টার্ট হবে, এটাকে আবার পুনরায় প্রেস করলে এটা পজ হয়ে যাবে এবং লেফট বাটন দিয়ে আমরা এটাকে রিসেট করে দিব। তো আমরা যখন স্টপওয়াচের টাইমটাকে লিখবো তখন কিভাবে লিখবো, যেমন আমি এখানে কিছু টাইম কাউন্ট করলাম, এই টাইমটাকে আমরা লিখবো হচ্ছে এখানে 5.16 সেকেন্ড, এইভাবে লিখবো। অনেক ক্ষেত্রে এমন হয় দেখা যায় স্টপওয়াচের এই রিসেট বাটন বা এটা কাজ করছে না, অর্থাৎ আমাদের এরকম কোনো মুডে চলে আসছে, আমরা প্রেস করতেছি কিন্তু স্টপওয়াচ চালু হচ্ছে না। তখন এখানে একটা মুড বাটন থাকবে, এটা এখানে মুড বাটন এবং এই স্টপওয়াচে আমাদের এটা হচ্ছে মুড বাটন। তো আমরা এই বাটনটা প্রেস করে তখন আমরা আমাদের সেই মুডটাকে চেঞ্জ করে পুনরায় আমরা স্টপওয়াচ মুডে নিয়ে আসতে পারবো। এবার আমাদের দরকার হবে একটি বিম। তো এই যে বিমটা, এটা একটা নির্দিষ্ট মাপে তৈরি করা হয়েছে এবং এখানে কিছু হোল বা ছিদ্র আছে। তো এই বিমটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই বিমটাতে আমরা টোটাল এখানে কিছু হোল দেখতে পাচ্ছি, এখানে টোটাল 19টা হোল থাকবে। আমি একটু কাউন্ট করে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এখানে মোট 19টা হোল থাকবে। এখন এই 19টা হোলের প্রতিটা হোলের মাঝখানের যে গ্যাপ, সেই গ্যাপগুলো হচ্ছে 5 সেন্টিমিটার। আমরা চাইলে এটাকে স্কেল দিয়ে মেপেও দেখতে পারি। তো আমাদের এই বিমটার যদি একটু চিন্তা করি, এখানে 19টা যেহেতু হোল আছে, তার মানে প্রথম যে 9টা অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি হোলের পরে 10 নম্বর যে হোলটি সেটা হচ্ছে ঠিক সেন্টার। এটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি বলা যায় এটাকে। অর্থাৎ এই 10 নম্বর হোলের ওই পাশে এক পাশে আছে 9টি হোল এবং এই পাশেও কিন্তু 9টি হোল আছে। তো যেহেতু প্রতিটার গ্যাপ আমরা নির্দিষ্ট করে জানি, তাহলে আমরা এগুলোর গ্যাপ কিন্তু আমরা কাউন্ট করতে পারবো। যেমন প্রথম হোলটার গ্যাপ এই শেষ প্রান্ত থেকে হচ্ছে 5 সেন্টিমিটার, দ্বিতীয় হোলটার গ্যাপ হচ্ছে এখান থেকে 10 সেন্টিমিটার, তারপরেরটা হচ্ছে 15, এইভাবে তারপরেরটা হচ্ছে 20, তারপর হচ্ছে 25 30 35 40 45। তা আমরা এই যে 9টা হোল যে নিলাম 45, আমরা যদি 9টা হোল পর্যন্ত কাউন্ট করি, এটা আমরা 45 সেন্টি পর্যন্ত কাউন্ট করব। এখন এখানে একটা বিষয় খুব লক্ষ্য করতে হয়, সেটি হচ্ছে দুইটা বিমের, এই বিমের দুই পাশ কিন্তু দেখতে একই রকম, এই পাশেও যেমন দেখতে এই পাশেও তেমন দেখতে। তো আমরা যদি একটা পাশের এইটাকে 5 ধরে নেই বা 5 চিন্তা করি, তাহলে অবশ্যই কাউন্ট করতে করতে আমরা যখন এই পাশে আসব এইটা কিন্তু 95 হবে। অর্থাৎ আমি যখন কাউন্ট করছিলাম এই পাশে আমাদের এটা ছিল 45 50 55 60 65 70 75 80 85 90, আমি একটু কাউন্ট ভুল করেছি, এটা 95 হবে আর কি। তাহলে আমি যদি একবার এটাকে 5 মানে 5 ধরে নেই, তাহলে আমি এটাকে ঘোরালেও এই পাশেরটা কিন্তু 95ই থাকবে, এটা কিন্তু 5 ধরা যাবে না। অথবা আমি যদি এই পাশটাকে 5 ধরি, তাহলে এইভাবে কাউন্ট করে 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 আমাদের এই পাশটা হবে 95। আমি বিমটাকে ঘুরিয়ে ফেললেও সবসময় কিন্তু তখন এটা 95ই থাকতে হবে। অর্থাৎ আমরা যেটাকে 5 ধরে নিব তার অপোজিটটা অবশ্যই 95 হবে। এখন এটা আমরা কাজ কীভাবে করব? তো কাজ করার সুবিধার্থে আমরা এখানে একটি টেবিল নিয়েছি। টেবিলে আমরা কিছু নাম্বার লিখেছি। এখানে প্রথমে লিখেছি হোল নাম্বার। তো হোল নাম্বার আমি এভাবে 1 2 3 4 5 6 7 8 এভাবে আমি 9টি ঘর নিয়েছি। খেয়াল করে দেখা যাবে আমি এখানে ডিস্টেন্সগুলো লিখে দিয়েছি।
অর্থাৎ 1 নম্বর হোলের ডিস্টেন্স 5, তারপরটা হচ্ছে 10, এভাবে 15, 20, মোট এখানে 95, মানে 9টি হল পর্যন্ত এখানে 45 সেন্টিমিটার ডিস্টেন্স নিয়েছি। তো আমরা যখন এক পাশ কাজ করব, ওই এক পাশটাকে বলা হবে ফরওয়ার্ড ডিরেকশন। এবং এই 9টি হোলের মান নেওয়ার পরে আমরা 10 নম্বর হোলের মানটা নিব না, অর্থাৎ 45-এর পরে আমরা সরাসরি 55-এ চলে যাব। অর্থাৎ 50 নাম্বার যে হোল সেটা আমরা মান নিব না। কেন মান নিব না? কারণ এই 50 নাম্বার হোলটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি। এইখানে আসলে আমরা কোনো অসিলেশন নিতে পারবো না, তাই আমরা এই 50 নাম্বার হোলেরটা বাদ দিয়ে আমরা 55 নাম্বার হোলে চলে যাব। অর্থাৎ এই দিকের 9টা নিব এবং অপর দিকে 9টা নিব। সেই 9টাকে আমরা নাম দিয়েছি রিভার্স ডিরেকশন। এবং এটা নেওয়ার সময় আমাদের বিমটাকে ঘুরিয়ে ফেলতে হবে। আর আমরা এই প্রতিটা বিন্দুতে আমরা কিছু অসিলেশন নিব। আমি 10টি অসিলেশন নিব এবং এটা 2বার করে কাজ করব। 2বার করার সুবিধা হচ্ছে যাতে মানের অ্যাকুরেসি পাওয়া যায়। আমরা এখানে একবার নিব, এখানে একবার, একই কাজ 2বার করব, করে আমরা এই মানটাকে এখানে গড় করব। পরবর্তীতে সেই গড় মানটাকে আমরা 10 দ্বারা ভাগ করে দিব যাতে আমরা টাইম পিরিয়ড পেতে পারি। অর্থাৎ আমরা এখানে মোট টাইমটা পাবো 10টা অসিলেশনের জন্য, সেটাকে আমরা 10 দ্বারা ভাগ করলে এখানে আমরা একটি অসিলেশন টাইম পাবো। প্রতিটা ঘরে আমরা সেই একই কাজ করব। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি প্রথমে এই স্ক্রুটাকে বিমটার প্রথম বিন্দুতে আমি এটাকে বসিয়ে দিব। স্ক্রুটাকে আমি লক করে দিব। আমি ধরে নিলাম আমার এই পাশের এটা হচ্ছে 50, এটা হচ্ছে 5 নাম্বার বিন্দু, এটা আমাদের মানে 5 সেন্টিমিটারের জন্য বিন্দু, প্রথম বিন্দু। এবং আমি যেহেতু এই পাশ থেকে কাজ শুরু করছি, আমি এটা নিলাম হচ্ছে এখন ফরওয়ার্ড ডিরেকশন। আমি এখানে এটাকে বসাবো। এই পিনটা দেখা যাবে একটা পাশে একটু শার্প থাকে, এখানে সমান না পিনটা, আসলে একটা সূচালো থাকে। সূচালো পাশটাকে নিচের দিকে নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো মানের অসিলেশন পাওয়া যাবে। এটাকে আমি এভাবে বসাবো। এই ক্লাইম্বিং স্ক্রুতে এটা বসাই দিব। একটু ভালো করে টাইট করে নিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি এখানে একটা মার্জিন করে দিয়েছি, এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছি। আসলে এটা হচ্ছে স্ট্রেইট পয়েন্ট, আর তার ডানে এবং বামে একটা অ্যাঙ্গেল দিয়েছি। এই অ্যাঙ্গেলটার মাপ হচ্ছে 4 ডিগ্রি, অর্থাৎ এটা 4 ডিগ্রি অ্যাঙ্গেলে অসিলেশন নিতে হবে। তো আমরা কি করব, এই হোলটার ঠিক মাঝ বরাবর দেখব এটা ওই স্ট্রেইট লাইন বরাবর আছে কিনা। এরপর এইটাকে আমরা ঠিক ডানে অথবা বামে যে কোনো একদিকে 4 ডিগ্রি অ্যাঙ্গেলে নিব। আমরা 4 ডিগ্রি কী করে বুঝবো? আমরা এই হোলটার ভেতরে একটা কলম ব্যবহার করতে পারি। আমরা কলমটা ব্যবহার করে দেখব যে হোলটা আসলে এই দাগ বরাবর, ঠিক এই দাগ বরাবর কলমটা আছে কিনা। যদি আমরা এভাবে নেই সেক্ষেত্রে মানটা কিন্তু হবে না, মানে আমি বেশি নেই এটা কিন্তু হবে না, এইভাবে নিলেও কিন্তু হবে না। মানে দাগটা থাকতে হবে এই হোলের ঠিক মাঝ বরাবর। তো আমি ঠিক মাঝ বরাবর বোঝার জন্য আমি এই কলমটাকে ব্যবহার করতে পারি, করে ঠিক আমি এইটাকে এখানে রাখতে পারি। তো এইভাবে রেখে আমরা কলমটা বের করে ফেলবো, এটাকে ছেড়ে দিব। ছেড়ে দিলে সেটা একবার ডানে একবার বামে এরকম এটা কি করবে, এটা একটা অসিলেশন দিবে। আমরা এইভাবে 10টা অসিলেশনের টাইম কাউন্ট করব। আমি করে দেখাচ্ছি। হাতে স্টপওয়াচ নিলাম, বিমটাকে একদিকে টেনে হালকা ছেড়ে দিলাম। এবার রিসেট করলাম। স্ক্রুটায় টাইট ছিল না, টাইট করে নিলাম। এটাকে এইদিকে সোজা টেনে ছেড়ে দেবো। যদি এরকম আপ ডাউন নড়ে তাহলে কিন্তু হবে না, একদম স্ট্রেইট এরকম সোজা রাখবো, স্টপওয়াচ ধরবো, ছেড়ে দিব। যখন এটা ওই দিকে যাবে আবার আমার যেখানে থেকে ছাড়ছি সেখানে আসবে, সেটি হবে একটা অসিলেশন। তো স্টার্ট করলাম। 1 2 3 4 5 6 7, এভাবে আমি 7টা অসিলেশন নিলাম। এভাবে আমি চাইলে আরও বেশি নিতে পারি। তো আমাদের যেহেতু এখানে কাউন্টিংয়ে বলা 10টি অসিলেশন, আমি 10টির জন্য এটা টাইমটা লিখব। এটাই লিখতে হবে 11.62। তো আমার 10টি অসিলেশন দরকার, আমি 10টি আবার নিয়ে দেখাচ্ছি। সোজা টেনে নিব, ছেড়ে দিব, রেডি। যখন ছাড়বো তখন স্টপওয়াচ চালু করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখানে 10টি অসিলেশন টাইম পেয়েছি, সেটা হচ্ছে 16
0.07। তো আমরা একইভাবে একই কাজ আবার করব। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম আরেকটি মান পেতে পারি। আমি ধরে দিলাম সেটা আমি এরকম কাছাকাছি একটা মান, ধরো 1609 এরকম একটা মান আমি পাবো। এই দুইটি মানকে আমি গড় করব, গড় করে এখানে বসাবো। এটা গড় করলে আমি অর্থাৎ দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, করে এখানে বসাবো। এই মানটা আমি 16.06 পেতে পারি, 08 পেতে পারি। তো এইটা হচ্ছে আমাদের 10টি অসিলেশনের জন্য টাইম। এটাকে আমরা 10 দ্বারা ভাগ করে এখানে বসাবো এবং সেটা হয়ে যাবে আমাদের 1.608 সেকেন্ড। এখন এইটা আমি 5 সেন্টিমিটার জন্য মান নিয়েছি। এবার আমি এই স্ক্রুটাকে খুলে ফেলবো, খুলে এটাকে আমি 10 নম্বর অর্থাৎ 10 সেন্টিমিটার যে হোলটা অর্থাৎ সেকেন্ড বিন্দুতে এটাকে বসাবো। বসালাম, স্ক্রুটাকে এরকম টাইট করে দিলাম, এটাকে বসালাম, বসিয়ে সেম কাজ এইভাবে ডান দিকে বা বাম দিকে একদিকে নিয়ে ছেড়ে দিব। যাবে আসবে, একটা অসিলেশন, দুইটা অসিলেশন, তিনটা, এভাবে আমি মানগুলো নিব। এইভাবে আমি 5 নিলাম, 10 নিব, 15, 20, 25, 30, 35, 40, 45 পর্যন্ত মান নিব এবং এই মানগুলো আমি পর্যায়ক্রমে এখানে লিখে যাব। 10-এর জন্য মান নিয়েছি 15, 20 করে করে 45 পর্যন্ত মান নিয়েছি। তো 45 পর্যন্ত মান নেওয়া হয়ে গেল, অর্থাৎ 9টি হোলের মান নেওয়া হয়ে গেলে 10 নম্বর হোলটা আমরা মান নিব না। অর্থাৎ আমি এখন 9 নম্বর হোলে হাত দিয়ে রাখছি 45-এ, তারপর 10 নম্বর হোলটা আমি নিব না, এটা বাদ দিব। তখন আমি বিমটাকে ঘুরিয়ে ফেলব। যেহেতু ঘুরিয়ে ফেলেছি, এটা 10 নম্বর হোলে আছে, ওই ডিরেকশন কিন্তু অর্থাৎ নাম্বারিং বা সেন্টিমিটার কিন্তু একই দিকে থাকবে। অর্থাৎ এটা যেহেতু এখন 50-এ হয়েছে, কারণ 10 নম্বর হলো, এটা আগে একটা 45 ছিল, 50, তাই এটা কিন্তু 55, এটা কিন্তু 60, 65, এটা 70, 75, 80, 85, 90, 95। তার মানে আমি যখন এটাকে ঘুরে ফেলবো এই সেন্টিমিটারের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না এবং এই মান যখন নিব, এটা যখন কাজ করবে এটাকে বলা হবে রিভার্স ডিরেকশন। তো আমি এখান থেকে স্ক্রুটাকে খুলে ফেলবো, স্ক্রুটাকে খুলে আমি এটাকে এই 95 যে বিন্দুটা আছে আমি সেখানে বসালাম 95-তে। তা আমি চাইলে একটা কাজ করতে পারি, আমি চাইলে 95-তে না বসিয়ে এটাকে আমি এখানে এই 10-এর পরেরটা 55-তে বসাতে পারি। অর্থাৎ 95-তে নিয়েছি, অসিলেশন নিব সেমভাবে, তারপর এইখানে বসালে এটা পাবো হচ্ছে 90, 90 পরে 85, 80, 75, 60, 70, 65, এটা হচ্ছে এখানে 60, এভাবে আমি 55 পর্যন্ত আসবো। তো যেহেতু আমি 95 মানটা নিয়েছি, তাহলে আমাকে দেখতে হবে এখানে যে ঘরগুলো আছে, রিভার্সের প্রথম ঘর কিন্তু 95 না, এটার কিন্তু 95 হচ্ছে এই ঘর। তাহলে আমি যখন 95 নিব তখন আমি এইখানে মানটা লিখব। অর্থাৎ যখন আমি এই হোলের মান নিচ্ছি, এইটা আমি 95-এর ঘরে লিখব। তারপর আমি যখন এই পরের হোলের মানটা নিব তখন অবশ্যই এটা কিন্তু 90, অর্থাৎ 90। তাহলে আমি এই মানটা যখন অসিলেশনের মানটা পাবো সেটা কিন্তু অবশ্যই আমি এই 90-র ঘরেই বসাবো। তো আমাদের যদি এরকম করতে অসুবিধা ফেস হয় তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা কি করতে পারি, আমরা 95 থেকে না শুরু করে এটাকে আমরা 55 থেকে শুরু করতে পারি। অর্থাৎ এটা ফরওয়ার্ড সাইড ছিল, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা 45, এটা 10 নম্বরে 50, এটা হচ্ছে 55। তাহলে আমি 55-তেই নিব, প্রথম 55-তে নিলাম, নিয়ে আমি এটা অসিলেশন নিব, অর্থাৎ আমি উপর দিকে যাব। এই নিলাম 55 অসিলেশন, তারপর নিব হচ্ছে 60, 65, 70, এইভাবে আমি 95-এর দিকে যাব। তাহলে আমি এইভাবে মানটা নিলে আমার এখানে লেখাটাও তখন এই উপর থেকে নিচ বরাবর লিখতে পারবো। আর যদি আমি এখান থেকে নেওয়া শুরু করি তাহলে 95, 90, মানে তখন এই মানগুলোকে আমি তখন নিচের দিক থেকে লিখব। অর্থাৎ খেয়াল রাখতে হবে আমি কোন বিন্দুর মান নিয়েছি এবং সেটা আসলে কত সেন্টিমিটারে আছে, এবং এই সেন্টিমিটারের কাউন্টটা কিন্তু একদম প্রথম থেকেই শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রথমে যে কাউন্টটা করেছি ওটাই থাকবে, আমি এটা ঘুরিয়ে ফেললেও ওটাই থাকবে। অর্থাৎ এই দিকে যদি 5 হয় তাহলে অবশ্যই এইটা 95, তাহলে ঘুরিয়ে ফেলে এটা 95-ই থাকবে, যেদিকে ঘুরাই না কেন। এখন এইভাবে আমাদের মান নিতে অনেক সময় লাগবে। তো আমার কাছে কিছু ডেটা নেওয়া আছে যা আমি আগে নিয়েছি, কিছু সুন্দর মান। তো আমি দেখাচ্ছি যে সুন্দর মানগুলো কোন মান।
আমি ওই মানগুলো দিয়ে আপাতত ক্যালকুলেশনের পার্টটাকে বুঝিয়ে দিব। তো আমি এই টেবিলটা আলাদা করে একে এখানে আমরা একটা মান পেয়েছি। এই হচ্ছে আমাদের ফরওয়ার্ডের ভ্যালু। এটা একটা কমপ্লিটেড পেপার যেখানে আমি ফরওয়ার্ডের ভ্যালু নিয়েছি 5, 10, 15, 20 করে ফরওয়ার্ডের মান নিয়েছি, রিভার্সেরও মান নিয়েছি এবং সেগুলো আমি একটা গড় সময় অর্থাৎ মিন টাইম নিয়েছি। এখন এই ভ্যালুর সাহায্যে আমাদের গ্র্যাভিটি নির্ণয় করতে হবে। গ্র্যাভিটি ক্যালকুলেট করার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে G = 4π² L ডিভাইডেড বাই T², এই ফর্মুলা। তো এখানে আমাদের L আর T লাগবে। তো T কিন্তু আমরা অলরেডি পেয়েছি, এই হচ্ছে আমাদের টাইম পিরিয়ড T, আর L হচ্ছে আমাদের এই যে লেন্থ ডিস্টেন্স সেটা। তো এখানে তো অসংখ্য লেন্থ আছে, এখানে অসংখ্য টাইম আছে। তো এই অসংখ্য টাইম থেকে আমরা কিভাবে 2টি L আর 2টি T পেতে পারি, বা একটি L একটি T পেতে পারি আর কি, 2টি রাশি পেতে পারি। এই জন্য আমাদেরকে এই ভ্যালুগুলো দিয়ে আমাদের একটা গ্রাফ আঁকতে হবে। তো গ্রাফটা দেখতে আসলে এরকম হবে। গ্রাফটা হবে লেন্থ ভার্সেস টি, তো টাইমের গ্রাফ হবে। তো আমরা এই গ্রাফে কি করেছি, আমাদের যে লেন্থগুলো ছিল 0, 5, 15, মানে 0 থেকে শুরু করে একেবারে 95 পর্যন্ত আমরা আমাদের লেন্থটাকে নিয়েছি এবং এই পাশে নিয়েছি টি। আমাদের টাইম যেরকম ছিল এখানে 1.567 সেকেন্ড, 1.561 সেকেন্ড, 1.4935, এই সময়গুলোকে আমরা ওয়াই অক্ষে বসিয়েছি। আমি কয়েকটা বিন্দু দেখাই তাহলে বুঝতে পারবো। যেমন আমাদের 5 সেন্টিমিটারের জন্য আমাদের টাইম পিরিয়ডটা ছিল হচ্ছে 1.567 সেকেন্ড। তো আমার এই গ্রাফে আমি এখানে প্রতি 10 ঘর সমান 0.5 নিয়েছি এবং এই 10 ঘর তাহলে হচ্ছে 1, তারপর 10 ঘর 1.4, অর্থাৎ এখানে আমি প্রতি 10 ঘরের মান হাফ নিয়েছি, হাফ সেন্টিমিটার। তাহলে আমার ভ্যালু ছিল হচ্ছে 5 সেন্টিমিটারে 1.567। তাহলে এখানে আমার প্রতি এক ঘরকে আমি 1 ধরেছি, অর্থাৎ 5 ঘরকে 5 সেন্টিমিটার, 10 ঘরকে 10 সেন্টিমিটার, মানে এখানে প্রতি এক ঘরের মান হচ্ছে 1 সেন্টিমিটার করে। তাহলে 5 সেন্টিমিটারের জন্য আমাদের টাইমটা ছিল হচ্ছে 1.567। তাহলে এই হচ্ছে আমাদের 1.5। তারপরে আরেকটু উপরে গেলে আমরা পেয়ে যাচ্ছি কি 1.567 সেকেন্ড। এটা আমরা গ্রাফের বিন্দুগুলো চিন্তা করে বসাবো। এইভাবে আমরা প্রতিটা লেন্থের জন্য আমরা এখানে বিন্দুগুলোকে বসিয়েছি। তো আমাদের ফরওয়ার্ড এরকম একটা গ্রাফ আসবে। আবার রিভার্স যে সাইডটা, যেটা আমাদের 55 থেকে শুরু হয়, সেখানে আমাদের এরকম একটা গ্রাফ আসবে। তো এরপরে আমাদের কাজ কি, আমরা গ্রাফে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে যে কোনো একটা রেখা টানবো যেগুলো এই দুইটা গ্রাফকে ছেদ করে। তবে আমি কাজের সুবিধার্থে বলে দিই কোনভাবে রেখা টানলে কাজটা ইজি হবে। সবচেয়ে ভালো হয় যদি আমরা এইখানের 2টি বিন্দু এবং এইখানের মানে এই পাশের 2টি বিন্দু ছেদ করে এমন একটা রেখা টানতে পারি, অর্থাৎ 4টি বিন্দু ছেদ করবে এমন রেখা টানতে পারি। এবং যদি এমন হয় যে একই দশায়, অর্থাৎ এইখানে যেমন 10 সেন্টিমিটার দূরত্বে বিন্দুটা নিয়েছি, তাহলে ওই পাশেও যেন এই দিক থেকে 10 সেন্টিমিটার দূরত্বে, অর্থাৎ 95-এর পরে 85 নাম্বার বিন্দুটা যেন থাকে। এবং এখানে আমরা নিয়েছি 30 সেন্টিমিটারের বিন্দুটা, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 নম্বর বিন্দু। তাহলে এই পাশেও যেন এই দিক থেকে 1, 2, 3, 4, 5, 6 নম্বর যেন বিন্দুটা টাচ করে। এখন আমাদের করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে এই প্রথম বিন্দুটার সাথে এই পাশের প্রথম বিন্দুটা, এই পাশের প্রথম বিন্দুর সাথে এই পাশের প্রথম বিন্দুটা আমরা দূরত্ব নির্ণয় করব। যেমন এই বিন্দু ছিল 10 সেন্টিমিটারে, মানে আমি যে রেখাটা আঁকলাম সেই রেখা বরাবর যেই বিন্দুগুলো স্পর্শ করেছে সেই বিন্দুর এই প্রথম বিন্দুটার ভ্যালু হচ্ছে 10, পরেরটার ভ্যালু হচ্ছে মানে রিভার্স সেক্টরে এটা হচ্ছে আমাদের 70। তাহলে 10 থেকে 70 কত হয়, সেটা হচ্ছে আমাদের 60, এই লেন্থটা, অর্থাৎ 70 - 10 60। আবার এইখানের দ্বিতীয় বিন্দু থেকে এই জায়গার দ্বিতীয় বিন্দু, সেখানে আমরা ডিস্টেন্সটা কাউন্ট করব। এটা ছিল 30 আর এটা হচ্ছে আমাদের এখানে 90, সো এটা হয় 60। এটা আমরা লিখে দেখাবো এবং আমরা এটাকে বিন্দুটাকে নামকরণ করে দিতে পারি। যেমন এটা হচ্ছে এসি, মানে ABCD। তাহলে আমাদের প্রথম রেখাটা হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে এসি রেখা, আর এখান থেকে এইটুকু হচ্ছে বিডি রেখা। এই দুইটা লেন্থের আমরা গড় নিব, অর্থাৎ আমরা এখানে যে ভ্যালুটা পেলাম, এসি পেয়েছিলাম আমরা 70 থেকে 10 মাইনাস করে 60 মিটার, আর বিসি পেয়েছি মিটার, এটা সেন্টিমিটার আসলে, বিসি পেয়েছি 90 থেকে 30 সেন্টিমিটার। এই দুইটা লেন্থের আমরা গড় নিব, এসি প্লাস বিডি ভাগ 2। ফলে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত এল পেয়ে যাব। আমাদের যে ফর্মুলা ছিল L/T², সেই এলটা আমরা এখানে পেয়ে গেলাম। যেহেতু এল পেয়ে গেছে, আমাদের T² পাওয়াটা এখন অনেক বেশি ইজি। তো T² ভ্যালু হচ্ছে এখানে 1.6
এটা কিভাবে পেলাম? আমরা যে রেখা বরাবর এলটা পেয়েছিলাম, যেই রেখা বরাবর, ওই রেখা বরাবর এখানে টির ভ্যালুটা কত, এই ভ্যালুটাই হচ্ছে আমাদের টি স্কোয়ারের ভ্যালু। অর্থাৎ আমাদের যে রেখাটা এঁকেছি সেই রেখা বরাবর ওয়াই অক্ষে এটা কত মান নির্দেশ করে, সেই মানটাই হবে টি এর ভ্যালু। তো ওই ভ্যালুটাই আমরা এখানে ক্যালকুলেট করে গ্রাফ থেকে বসিয়ে দিয়েছি এবং আমরা এর ফলে টোটাল মানটা পেয়েছি 925.27 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। এখন এখানে পায়ের মান 3.1416 বসাবো, আর 4 তো আছেই। এই ভ্যালুটা সি এম সেকেন্ড ইনভার্স 2 কেন আসলো, অর্থাৎ এটা সিজিএস এককে কেন আসলো? কারণ আমরা এখানে এটা সেন্টিমিটারে নিয়েছি, আর ল্যাব এক্সপেরিমেন্টগুলো সাধারণত সিজিএস এককে করা হয়। অর্থাৎ আমাদের জির সাধারণ ভ্যালুটা কত, 9.8, আর সেন্টিমিটারে সেই ভ্যালুটা কত হয়, 981। অর্থাৎ জির যে অ্যাকুরেট ভ্যালুটা সেটা হচ্ছে আসলে 981 সিজিএস এককে আর কি, সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 2। তো আমাদের এই মানটা কিন্তু অনেকটা কাছাকাছি আসছে। ওকে, তো যতটা কাছাকাছি আসে ততটা ভালো এক্সপেরিমেন্ট হয়েছে আর কি। তো এই ছিল আমাদের এক্সপেরিমেন্ট। আমরা চাইলে এখানে এটাকে এরর ক্যালকুলেশন করে দিতে পারি যে আমাদের সাধারণ যে জির ভ্যালু তার সাথে আমাদের ভ্যালুটা কতটুকু কম বেশি আসলো বা কত পার্সেন্ট কম বেশি আসলো। সেক্ষেত্রে এরর ক্যালকুলেশনটা কেমন হবে, আমাদের মানে জির যে ভ্যালুটা, অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্ট করে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেই ভ্যালুটা মাইনাস হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা ভাগ হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা। এটাকে আমরা মডুলাস করে দিব যাতে কোনো নেগেটিভ মান না আসে। তো আমরা এক্সপেরিমেন্টাল মানটা বসালাম, এটা উল্টো করে বসানো হয়েছে, আসলে এই মানটা আগে হতো, এই মানটা পরে হতো। তো অথবা আমরা চাইলে অ্যাকচুয়ালটা আগে লিখে এক্সপেরিমেন্টটা পরে লিখেও করে ফেলতে পারি। যেভাবে পজিটিভ মান আসবে আমরা সেভাবে এটাকে বিয়োগ করব। ঠিক আছে, এটা আসলে ব্যবধান হবে, মানে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, তাহলে আর আমাদের মডুলাস করতে হবে না। এর ফলে আমরা এখানে পেলাম এটা 5.58% ত্রুটি এসেছে, অর্থাৎ আমাদের মানটা যথেষ্ট অ্যাকুরেট এসেছে। তো কম্পাউন্ড পেন্ডুলামের সাহায্যে আসলে আমরা এইভাবেই কী করতে পারি, আমরা এইভাবেই একটা গ্রাভিটি, কোনো একটা স্থানে আমরা গ্রাভিটি ক্যালকুলেট করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।